কি, যে অনলাইন ইন্টারভিউর ক্ষেত্রে আমাদের প্রিপারেশন এর পার্টটাও কিন্তু একেবারে কম না। যেমন আমাকে একটা ভিডিও কলের জন্য আমাকে ইনভাইট করা হয়েছে। আচ্ছা, তার আগের কিছু পার্ট আছে, এটা আমি পরে আসতেছি, যেহেতু এই টপিকটা মাথায় এসেছে এটা আগে শেয়ার করে। আমাকে একটা ভিডিও কলের জন্য শেয়ার মানে ইনভাইট করা হয়েছে, আমি জয়েন করলাম, জয়েন করে আমি ক্যামেরা অন করতে পারছি না, আমার কথা শুনতে পাওয়া যাচ্ছে না, বা আমার আনস্টেবল একটা ইন্টারনেট কানেকশন দিয়ে আমি ঢুকেছি, আমাকে ফাটা ফাটা দেখা যাচ্ছে। এই জিনিসটা কিন্তু প্রথমেই একটা ব্যাড ইমপ্রেশন তৈরি করবে। আপনি হয়তো প্রথমে 15 মিনিট আগে বা 10 মিনিট আগে একবার মিটিংটাতে জয়েন করতে পারেন চাইলে। আপনার কাছে জুম লিংক হোক বা গুগল মিটের লিংক হোক, সেটা কিন্তু অনেক আগেই আপনার কাছে চলে এসেছে। আপনি হয়তো বা ইনভাইটেশন পাওয়ার সাথে সাথে আপনি একবার এটাতে ঢুকেন, ঢুকে দেখেন আপনার ক্যামেরা ঠিকঠাক কাজ করছে কিনা, আপনি মাইক্রোফোন, অনেক ক্ষেত্রে হয় কি যে আপনি হয়তো নিয়মিত ভিডিও কল বা অডিও কল গুলো না করার কারণে, যদি আমি জানি না সব অপারেটিং সিস্টেমে সেম কিনা, হয়তো আপনার ক্রোমকে পারমিশন দেওয়া নেই, ঠিক আছে, অথবা কোনো এক সময় আপনি ব্লক করে দিয়েছিলেন বা পারমিশনটা ডিসঅ্যালাউ করেছিলেন, যার কারণে এখন আর কোনোভাবেই সে পারমিশনটা অন করতে পারছেন না। তো এই রকম অনেক ইস্যু থাকে যেটা কিনা ইন্টারভিউ টাইমে আপনি ইন্টারভিউয়ারের সামনে বসে এই ধরনের কিছু অ্যাটিটিউড দেখাচ্ছেন। অথবা ধরেন আপনি স্ক্রিন শেয়ার, খুবই কমন একটা জিনিস, আপনাকে যখন অনলাইন ইন্টারভিউ নেবে আপনার স্ক্রিন শেয়ার করে অনেক কিছু দেখাতে বলবে, ঠিক আছে, তো সেই জায়গাতে আপনি স্ক্রিনটা শেয়ার করতে পারছেন না। তো এগুলো হচ্ছে খুবই একটা ব্যাড ইমপ্রেশন শুরু থেকেই ইন্টারভিউয়ারের কাছে যায়। আরো যে ব্যাপারগুলো আছে, ধরেন আপনি ঠিকঠাক ভাবে জয়েন করলেন, ঠিকঠাক ভাবে ক্যামেরা এবং মাইক্রোফোন অ্যাক্টিভ আছে, আপনি কথা বলছেন ইন্টারভিউয়ারের সাথে। আহ এখানে আরেকটা বিষয় মানে যেটা কিনা আপনার ম্যানার, আপনাকে যেহেতু ফিজিক্যালি দেখতে পাচ্ছি এবং ফুললি না, আপনার অ্যাটলিস্ট ফেসিয়াল এক্সপ্রেশন গুলো দেখতে পাচ্ছি, আপনার যে ম্যানারটা এটা যেন যথেষ্ট নম্র হয়, ঠিক আছে। আপনি চিন্তা করেন আপনার কাছে কেউ একজন ইন্টারভিউ দিচ্ছে, আপনার সাথে কেউ যদি একটু বাজে ভাবে বিহেভ করে, বা আপনার একটা কথাকে কেউ নেগেটিভলি একটা রেসপন্স করলো, যে মানে মানে আমাকে এরকমও করেছে অনেক ক্ষেত্রে, যে বুঝেন না এই ব্যাপারটা, ব্যাপারটা তো হচ্ছে এই, ঠিক আছে, মানে আমি বুঝি না এই কথাটা দিয়ে কেন শুরু করা লাগবে, ঠিক আছে, মানে এটা কিন্তু আমার হঠাৎ করে শুনলে একটুখানি খটকা লাগবে, যে হ্যাঁ আমাকে এইভাবে কেন বলছে, সে তো অ্যান্সারটা সহজভাবে দিলেও পারতো। তো রেসপেক্টফুল, অবশ্যই রেসপেক্টফুল থাকতে হবে ইন্টারভিউয়ারের প্রতি, সে যদি ছোট হয় বড় হয়। আমি কিন্তু অনেক বয়স্কদেরও ইন্টারভিউ নিয়েছি, বিশেষ করে বিদেশিদের ইন্টারভিউ নিতে গিয়ে দেখা যায় কি তাদের এমনিতেই নম্রতা, অতিরিক্ত নম্রতা থাকেই। এটা কিন্তু এমন না ওই যে যেটা সৌরভ বলছিল যে অতিরিক্ত নমনম করা, বা আমার লাগবে চাকরিটা এই জন্য আমি তাকে কনভিন্স করার জন্য খুব বেশি নম্রতা দেখাচ্ছি, তা না। জাস্ট একটা গুড ফেসিয়াল এক্সপ্রেশন, আপনার মুখে একটা স্মাইল থাকতেই পারে, আপনি একদম গম্ভীর ভাবে তার কথা শুনছেন, গম্ভীর ভাবে রেসপন্স করে চলে যাচ্ছেন, দরকার নাই তো আপনি একটু হাসি দিয়ে কথাবার্তা বলতেই পারেন। এটা কিন্তু ইন্টারভিউয়ারকে সাইকোলজিক্যালি অনেক বেশি ডাইভার্ট করে। আরেকটা বিষয় হচ্ছে কনফিডেন্স। ইন্টারভিউ বোর্ডে আপনি যখন কনফিডেন্স দেখাচ্ছেন, এইটা অনেকটা মোটিভেট করে ইন্টারভিউয়ারকে, ঠিক আছে, যে আপনি যে কোনো একটা কোয়েশ্চেন আপনি শোনার পর আপনি যদি পারেন না সেটাও আপনি কনফিডেন্টলি বলেন, কিন্তু আপনি কখনোই ভুলভাবে বোঝানোর চেষ্টা করবেন না, বা ভুল জিনিস দিয়ে সেটাকে গোজামিল দেওয়ার চেষ্টা করবেন না। আমি পারি না জিনিসটা খুবই একটা নর্মাল জিনিস, আমি সব জানতা না, আমি যে স্কিলটা নিয়ে আমি অ্যাপ্লাই করেছি সেই স্কিলেরও অনেক কিছু না পারতে পারি, ঠিক আছে, কিন্তু আপনি এই জিনিসটা নিয়ে কখনো কাজ করেন নাই, এই কথাটা আপনি যদি বলে দেন সেটা পজিটিভ হবে, কিন্তু আপনি যদি একটা ভুল অ্যান্সার দেন সেটা কিন্তু আপনার নেগেটিভ ভাবে যাবে। তো এগুলো একটু মাথায় রাখা আমার মনে হয় উচিত। আর যেটা শুরু থেকে বলছি, হ্যান্ড রেজ করা হচ্ছে, আমি কি এখন শুরু করবো না কথা বলে নিবো কিছু জিনিস? আচ্ছা, শুরু থেকে এই যে যেমন সৌরভ বলছিল যে আপনি অ্যাপ্লাই করার সময় থেকে আপনার আসলে প্রস্তুতিটা শুরু হয়ে গেছে, ঠিক আছে। আপনি যখন অ্যাক্টিভলি জব সার্চ করছেন তখনই আপনি আসলে অ্যাপ্লাই করেন, এমন না যে আমার একটা জব আছে, আর একটা জব যদি হয় ভালো, বা যদি ভালো একটা পাই সুইচ করবে, না হলে নাই, এরপরে আপনি ভুলেই গেলেন যে অমুক কোম্পানিতে অ্যাপ্লাই করেছেন। এই ব্যাপারগুলো আসলেই মানে উচিত না আমাদের। আপনাকে ফোন করা হলো বা আপনাকে ইনভাইটেশন পাঠানো হলো, আপনি হঠাৎ করে আকাশ থেকে বললেন ও আচ্ছা আমি এটাতে অ্যাপ্লাই করেছিলাম, তো এই এই জিনিসটা খুবই নেগেটিভলি যাবে। আর আপনার সিভিটা আপনি মানে আমি সবসময় একটা জিনিস বলি যে আপনি সবসময় উল্টা সাইড থেকে চিন্তা করেন, ঠিক আছে। ধরেন আপনি কোথাও অ্যাপ্লাই করছেন বা কাউকে একটা কিছু অফার করছেন, কারো কাছে কিছু একটা জিনিস আপনি বিক্রি করতে চাচ্ছেন, সব ক্ষেত্রে আপনি উল্টা দিক থেকে চিন্তা করেন। ধরেন আপনি মার্কেটিং করছেন, আপনি উল্টা দিক থেকে চিন্তা করেন, আমাকে আপনি একটা কলম 20 টাকায় অফার করছেন, আমি কেন নিব। আপনি যখন সেল করতে যাচ্ছেন আপনি আমার সাইড থেকে চিন্তা করেন, আমার কাছে আপনি সেল করছেন। এবার আপনি যদি চিন্তা করেন যে আপনাকে যদি আমি 20 টাকায় একটা কলম অফার করি, আপনি কি সেটা কিনবেন, কেন কিনবেন।
আমি তো 5 টাকায় কলম পাই, তাহলে 20 টাকার কলমটা কেন কিনবো? নিশ্চয়ই এটার মধ্যে কিছু স্পেশাল গুণাবলী থাকা লাগবে যার কারণে আমি কিনবো। তো সেই জিনিসটাকে আপনি দেওয়ার চেষ্টা করেন আপনার ওই অফারের সাথে। তো আপনি যখন অ্যাপ্লাই করছেন, আপনিও সেই রিক্রুটারের এন্ড থেকে চিন্তা করেন যে আমি যদি সিভিটা তার কাছে পাঠাই, সে কেন আমার সিভিটাকে অ্যাপ্রুভ করবে বা শর্ট লিস্ট করবে। ঠিক আছে, তো নিশ্চয়ই আপনার সিভির মধ্যে এমন কিছু জিনিস থাকা লাগবে যেন আপনার সিভিটা অ্যাটলিস্ট শর্ট লিস্টে আসে। কিছুদিন আগে আমি একটা আমার টিমের জন্য 2জন মেম্বার হায়ার করেছি। তো আমি এক্সাক্ট অ্যামাউন্ট বলছি না, মনে করেন যে আমি 20টা অ্যাপ্লিকেশন পেয়েছি। তো 20টা পাওয়ার পর প্রথম আমার কি করণীয় ছিল, আমি কি 20 জনের ইন্টারভিউ নেওয়া শুরু করে দিব? নিশ্চয়ই এখান থেকে আমি একটা শর্টলিস্ট করে প্রথমে হয়তো বা 10 জনকে বাদ দিয়ে দিতে হচ্ছে। ঠিক আছে, আমার ইন্টারভিউ নেওয়ার জন্য তো আমার অন্তত সিভিতে দেখা লাগবে যে আমি যেই ধরনের রিকোয়ারমেন্টস গুলো দিয়েছি বা জবের মধ্যে যেটা মেনশন করেছে, এই ধরনের স্কিল গুলো যার যার মধ্যে আছে আমি তাদেরকে নেওয়ার চেষ্টা করব। পাশাপাশি সিভির কিছু স্ট্রাকচার, তার ক্লিননেস, তার কিভাবে অর্গানাইজড ওয়েতে সে প্রেজেন্ট করেছে তার স্কিল গুলোকে বা এক্সপিরিয়েন্স গুলোকে, সেগুলো দেখেও কিন্তু তার সম্পর্কে আমার একটা মোটামুটি ধারণা হয়ে যায়। সেখান থেকে আমি প্রথমে হয়তো বা 10 জনকে বাদ দিয়ে দিব। তারপরে আমি যেই 10টাকে আমি মোটামুটি চোখ বুলিয়ে আমি শর্টলিস্ট করেছিলাম, সেগুলোর মধ্যে এবারে একটু ডিপলি ঢুকবো, যে এবার ভিতরে ঢুকে দেখে এর স্কিলটা বা এক্সপিরিয়েন্সটা আমার যে রিকোয়ারমেন্ট এর সাথে কত বেশি ম্যাচ হয়। এবার তাদের মধ্যে থেকে হয়তো বা 5 জন বা 7 জনের আমি ইন্টারভিউ নেওয়ার প্ল্যান করব। তারপরে আমি নেক্সট স্টেজ গুলোতে যাব। ঠিক আছে, তো এই যে সিভিটা দেখার পর আমি যে 10 জনকে বাদ দিলাম, আপনাদের চেষ্টা থাকা উচিত সেই 10 জন বাদ যাওয়া 10 জনের মধ্যে যেন আপনি না পড়েন। যদি পড়েন সেটা কিন্তু আপনার দোষ। কিন্তু পরবর্তী 10 জনের মধ্যে আমি হয়তো আরেকটা শর্ট লিস্ট করলাম, বা সেখানে হয়তো বা কিছু স্কিলের জন্য আমি আপনার সিভিটা নিলাম না, বা যে কোনো একজন ব্যক্তি নিল না, সেটা আসলে পুরোপুরি আপনার দোষ না। কারণ আপনি এখন হয়তো বা শিখছেন, বা আপনার হয়তো 5টা স্কিল আছে, অন্য একজনের হয়তো বা 10টা স্কিল থাকার কারণে তাকে নিয়ে নিয়েছে। ঠিক আছে, তো সেটা আসলে আপনার ফল্ট না। তো এরপরের ধাপটা হচ্ছে আপনি ইন্টারভিউতে বসলেন বা ইন্টারভিউ ফেস করতে গেলেন। তো সেখানে আমি আমি জানি সৌরভ এতক্ষণ সবগুলো এক্সপ্লেন করেছে, তারপর আমি হয়তো অনলাইন এনভায়রনমেন্টটা নিয়ে সেটা আমি একটু কথা বলতে পারি আর কি। তো আপনি যখন ইনভাইটেশনটা পেলেন, সেটা গুগল মিট হোক বা জুম হোক বা যে কোনো অন্য কোনো প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি একটা ইনভাইটেশন পেয়েছেন যে আমি আজকে এতটা সময় একটা ইন্টারভিউ আছে। তো আপনি সেই ইন্টারভিউকে রিশিডিউল করার রিকোয়েস্ট দেওয়াটা প্রথমত একটা খারাপ দিক। আপনার প্রবলেম থাকলে চেষ্টা করেন সেটাকে একটু ম্যানেজ করে, মানে ওইটাকে সেকেন্ড প্রায়োরিটিতে রেখে আপনি ইন্টারভিউটা যেন কোনোভাবে রিশিডিউল করতে না হয়। আপনি হয়তো আরেকটা মেল দিলেন যে এতটা সময় আমি পারছি না, বা এটাকে আর 1 ঘন্টা পিছানো যায় কিনা, বা আমার একটা প্রবলেম আছে, সেটাকে আমি তার সাথে এক্সপ্রেস করলাম। তো এই জিনিসটা না করে আপনি চেষ্টা করেন ওই টাইমে ইন্টারভিউটা যেন কন্টিনিউ করতে পারেন। আর পাশাপাশি অ্যাটলিস্ট 10 থেকে 15 মিনিট আগে একবার আপনি সেই লিঙ্কটাতে ভিজিট করে দেখেন। লিঙ্কে প্রবলেম থাকতে পারে, আপনার সিস্টেমে প্রবলেম থাকতে পারে, আপনার পিসির কোনো প্রবলেম থাকতে পারে, সেগুলো আপনি সলভ করে ফেলেন 10 মিনিট 15 মিনিট, বা আপনি যখন ইনভাইটেশন পেয়েছেন পাওয়ার সাথে সাথে আপনি লিঙ্কে ঢুকে সেগুলোকে সলভ করে ফেলতে পারেন, যাতে করে আপনি ইন্টারভিউতে যখন ঢুকবেন তখন যেন এই সমস্যাগুলো ইন্টারভিউয়ারের সামনে ফেস না হয়। ঠিক আছে, তো এটা একটা মনে রাখার মতো বিষয়। তৃতীয়ত হচ্ছে আপনার ম্যানার। আপনি একটা গুড ম্যানার নিয়ে আপনি এক্সপ্লেন করবেন সবকিছু। কনফিডেন্সটা খুব ভালো একটা জিনিস। আপনার একটা মানে আপনি যতটুকু পারেন ততটুকুর উপরে তো অন্তত কনফিডেন্স আছে। আপনি এমন হতেই পারে যে আপনি খুব বড় সড়ো একটা ইন্টারভিউ বোর্ডে বসেছেন, ওখানে অনেকজন মানুষ আছে, আপনি সব পারবেন কোনো গ্যারান্টি নেই, না পারার মতো অনেক কিছু থাকতে পারে, সেটাও আপনি কনফিডেন্টলি বলে দেন না আমি এই ব্যাপারে ধারণা নেই। বাট ম্যামলিং করা, যেটা যে মানে আপনি একটু বিব্রত হচ্ছেন বা একটু ভীত সন্ত্রস্ত অবস্থায় আছেন, এই জিনিসটা যেন না থাকে। আপনি যা মানে আপনার মেন্টালিটি, আমি সবসময় বলি পরীক্ষার আগ মুহূর্তে অনেকে যখন নার্ভাস হয়ে যাচ্ছে বা ইন্টারভিউ আগ মুহূর্তে নার্ভাস হচ্ছে, আমি সবসময় বলি মানে কখনো আমার এই পরীক্ষাটায় পাশ করা লাগবে বা আমার এই এই জবটা পাওয়াই লাগবে, এই টেন্ডেন্সিটা নিয়ে আপনি যদি পার্টিসিপেট করেন আপনার খারাপ হবে। আর আপনি চেষ্টা করেন যে যা হয় হবে, কিন্তু আমি কনফিডেন্টলি পার্টিসিপেট করে যাই। ঠিক আছে, তখন দেখবেন শুরুতে আপনার এই টেনশনটা চলে গেছে। ঠিক আছে, যে খারাপ হতেই পারে, খারাপ হলে আমি অন্য জায়গায় অ্যাপ্লাই করবো। অনেকের জানি অনেক খারাপ সিচুয়েশনে থাকেন, যে জবটা খুব দরকার, বাট ওই জবটা খুব দরকার মেন্টালিটিটা যখন মাথায় থাকে না, তখন আপনার জবের ইন্টারভিউটা খারাপ হওয়ার চান্স বেশি। তো এইটা একটু, আমি সবসময় এই রুলসটা ফলো করি, তো এটাও আপনি মাথায় রাখতে পারেন আপনারা। আহ আর কি স্টেপস নিয়ে তো বলা হলো। আর কোডিং ইন্টারভিউর ক্ষেত্রে কি কি আসতে পারে সেটা নিয়ে যদি বলি, প্রথমত হচ্ছে এই যে যেমন শর্ট লিস্ট হলো আপনার সিভি, এবার আপনি একটা ইনিশিয়াল স্ক্রিনিং পাস করলেন, তারপর আসলেন আপনি টেকনিক্যাল স্ক্রিনিং এ। তো টেকনিক্যাল স্ক্রিনিং এর যদি 1 to 1 মিটিং হয়, বা 1 to many, ধরেন ও পাশে অনেকে আছে, আপনি এই পাশে একা আছেন, যদি মিটিং হয় সেক্ষেত্রে হতে পারে যে আপনাকে নানান রকমের টেকনিক্যাল প্রশ্ন করছে। আপনার এক্সপিরিয়েন্স থেকে সেগুলোকে অ্যান্সার করার চেষ্টা করেন, এবং চেষ্টা করেন
যেই ধরনের চাকরির মানে যেই ধরনের রোলের জন্য বা যেই পোস্টের জন্য আপনি অ্যাপ্লাই করেছেন, সেই পোস্টের জন্য আপনি কিভাবে এলিজিবল বা আপনার এই ধরনের এক্সপিরিয়েন্স কি কি আছে সেগুলো শেয়ার করার চেষ্টা করবেন সবসময়। আর সবচেয়ে ভালো হয় কোন একটা জবে আপনি যখন ঢুকছেন, নিশ্চয়ই সেই কোম্পানি সম্পর্কে আপনি জানেন। আপনার যদি পসিবল হয় সেই কোম্পানির ওয়েবসাইটটা একবার একটু ভিজিট করেন, তাদের সম্পর্কে একটু জেনে রাখেন। ঠিক আছে, তখন আপনি হয়তো আপনি একটা অ্যান্সার করার সময় আশপাশের আরো দু একটা ইনফরমেশনকে অ্যাড করে আপনি একটা অ্যান্সার করতে পারবেন, যে আপনারা তো এই সেক্টর নিয়েও কাজ করেন, আমার কিন্তু এই নলেজ গুলো আছে। ঠিক আছে, তো সেটা জানলে কিন্তু সে অন্যদিকেও পজিটিভ হতে পারে। যেমন ধরুন আপনি একজন ওয়েব ডেভেলপার হিসেবে আপনাকে আমি নিচ্ছি, পাশাপাশি আপনার ইউআই ইউএক্স এর নলেজ আছে, হয়তো আপনি অ্যাক্টিভলি করেন না, বাট ইউআই ইউএক্স এর নলেজ আছে। এই ইনফরমেশনটা আমার জন্য একটু পজিটিভলি হতে পারে অনেক সময়, যে প্রয়োজনে তাকে ইউআই ইউএক্স থেকে কনভার্ট করার কাজগুলো খুব সহজে সে করতে পারবে, বা এই রিলেটেড নলেজ আছে যেহেতু। তাকে যদি এমনিতেই ওয়েব ডিজাইন রিলেটেড কোনো কাজ দেই, তাহলে হয়তো যেহেতু তার ওই রিলেটেড নলেজ আছে, তার কাছ থেকে একটা ভালো আউটপুট আমি পেতে পারি অন্যদের তুলনায়। ঠিক আছে, তো আপনি সেটা শেয়ার করতেই পারেন। তো এটা গেল টেকনিক্যাল স্ক্রিনিং এ ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা সৌরভ বলে গেছে, যে খুব আহ, গভীর লেভেলের আপনার প্রবলেম সলভিং জানতে হবে, আপনার প্রচুর ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদম জানতে হবে, এমন কোনো বিষয় না। ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদম ছাড়াও আপনি হয়তো বা কোডিং ইন্টারভিউ পাস করে যেতে পারেন। কিন্তু আপনার ইন্টারভিউতে মানে ফেস করার আগে আপনার 1-2 মাসের একটা প্রিপারেশন থাকলে ভালো, কারণ আপনার যত বেশি প্র্যাকটিস থাকবে আপনি তত বেশি কনফিডেন্ট থাকবেন যে যে ধরনের প্রবলেম দিক না কেন আমার মনে হয় আমি পারবো। ঠিক আছে, তারপরে যদি খুব বেশি কমপ্লেক্স চলে আসে, আপনার সাধ্যের বাইরে থাকে, সেক্ষেত্রে হয়তো ফেল করতে পারেন, কোনো ব্যাপার না। কিন্তু ওই জাস্ট একটু কনফিডেন্সটা গ্রো করার জন্য আপনি 1-2 মাস প্র্যাকটিসে থাকাটা উচিত হবে আর কি, যদি টেকনিক্যাল ইন্টারভিউ, বিশেষ করে কোডিং ইন্টারভিউতে যদি আপনার থাকার চান্স থাকে যে হ্যাঁ এই কোম্পানিতে কোডিং ইন্টারভিউ হয়। আর কিছু হয় আইকিউ রিলেটেড, মানে সেটা হচ্ছে আপনার আহ, উপস্থিত বুদ্ধি কেমন আছে সেগুলো জানার জন্য কিছু প্রশ্ন থাকে। সিস্টেম ডিজাইন রিলেটেড কিছু প্রশ্ন থাকে, ডেটাবেজের উপরে প্রশ্ন থাকে, আপনার অ্যানালাইটিক্যাল কিছু জিনিসপত্র থাকে। তো এই সব ব্যাপারেও একটু নলেজ রাখতে হবে। শুধুমাত্র যে আপনি কোডিং পারেন মানে হচ্ছে, বা আপনি হতে পারে যে আপনি লারাভেল ডেভেলপার, আপনি লারাভেলে খুব বস, তার মানে হচ্ছে শুধু এটা জানলেই হচ্ছে তা না। পাশাপাশি আপনি অন্যান্য জিনিসগুলোতেও একটু মনোযোগ দেওয়াটা উচিত হবে। ঠিক আছে, সৌরভ একটা খুব সুন্দর স্লাইড শেয়ার করেছে, অনেক ইনফরমেশন ছিল, যার কারণে আমি আর এক্সটেন্ড করছি না। আমার মনে হয় আমরা কোশ্চেন অ্যান্সারে যেতে পারি। আচ্ছা, আহ, আমি একটা লিঙ্ক শেয়ার করছি। এটা হচ্ছে টপটালের, যখন আপনি একটা ইন্টারভিউর জন্য এলিজিবল হচ্ছেন, তখন ওরা ওই ক্যান্ডিডেটকে দিতে থাকে আর কি। এই লিঙ্কটা এটা টপটাল প্ল্যাটফর্মের ভিতরে দেয়, কিভাবে আপনি ইন্টারভিউ মানে কি বলে, মানে এটা হচ্ছে নেইল করা আর কি, নেইলিং দ্য ইন্টারভিউ। তো এটা পরে অবসরে দেখে নেবেন, এখানে অল্প কিছু টিপস আছে। আহ, আর কোয়েশ্চেন্স গুলোকে সৌরভ পড়বা নাকি আমি শুরু করবো এখান থেকে একটা একটা করে, বা যদি কেউ হ্যান্ড রেজ করে বলতে চান? আচ্ছা, নেট প্রবলেম হলে সলিউশন কি? এটা কি আপনার যখন ইয়ে হচ্ছে ইন্টারভিউ চলাকালীন সময়ে যদি নেট প্রবলেম হয়, আপনি যত দ্রুত পারেন আপনার অল্টারনেটিভ ইন্টারনেট কানেকশনের মাধ্যমে কানেক্ট হন, এবং আপনার এই আহ, মানে আনএক্সপেক্টেড সিচুয়েশনের জন্য আপনি অ্যাপোলজাইজ করে আবার শুরু করতে পারেন। আমার মনে হয় এখানে এখানে কোনো প্রবলেম নাই, তবে চেষ্টা করা উচিত একটা স্টেবল ইন্টারনেট কানেকশন। প্রয়োজনে আপনি ওয়াইফাই, যদি মনে করেন যে ওয়াইফাই মিস হতে পারে, সেক্ষেত্রে মোবাইল ডাটা দিয়ে হলেও আপনি ওই সময়ের জন্য একটা প্যাকেজ কিনে নেন, কিন্তু কোনোভাবেই যেন নেটটা ড্রপ না করে, এটা মাথায় রাখা উচিত হবে। আর পাওয়ারের প্রবলেম হতে পারে, যে যদি আপনি পিসি ব্যবহার করেন, ধরেন ল্যাপটপ না, আপনি ডেস্কটপ কম্পিউটার ব্যবহার করছেন, তো সেক্ষেত্রে যদি কোনো কারণে হঠাৎ করে কারেন্ট চলে যায়, আপনি হয়তো বা অন্ধকারের মধ্যে পড়ে যাচ্ছেন, সেটারও একটা ব্যাকআপ সাপোর্ট নিয়ে নেওয়া ভালো হবে শুরু থেকেই। হতে পারে ইউপিএস বা একটা লাইট, সেকেন্ডারি লাইটের ব্যবস্থা রাখা, এবং মোবাইল ডাটা ব্যবহার করা। ওয়াইফাই ও তো চলে যেতে পারে তখন। তো এই ব্যাপারগুলো একটু মাথায় রাখা যেতে পারে। আচ্ছা, আহ আচ্ছা, টপটাল ইন্টারভিউর জন্য ফ্লাটার ডেভেলপার হিসেবে কি করা যেতে পারে? কেমন কিছু না, সবার জন্য একই রকম। আপনি যখন একদম ফাইনাল ইন্টারভিউতে যাবেন, তখন মূলত আপনার ফ্লাটারের স্কিল দেখা হবে। ঠিক আছে, মানে ফ্লাটার রিলেটেড একটা প্রজেক্ট দেওয়া হবে ফাইনাল ইন্টারভিউটাতে। তার আগে তো বেশ কয়েকটা স্টেপ আছে, আশা করি এর আগে আমি বেশ কয়েকবার এই ব্যাপারগুলো শেয়ার করেছি।
সেটা যদি না জেনে থাকেন আমি বলি, প্রথমে আপনি যখন রেজিস্ট্রেশন করছেন, আপনার সিভি আপলোড করছেন, তখন একটা প্রি স্ক্রিনিং হয়ে যায়। সেটা পার করার পর আপনাকে একটা অনলাইন কোডিং টেস্ট দেয়। সেখানে আপনাকে 2 থেকে 3টা প্রবলেম দেওয়া থাকবে। আপনি যে কোনো সময় জয়েন করে আপনি প্রবলেমগুলো সলভ করে সাবমিট করবেন। আহ এখানে স্কোরের উপর ডিপেন্ড করে আপনাকে টেকনিক্যাল ইন্টারভিউ 1 সেখানে আপনাকে কল করা হবে। ওখানে লাইভ প্রবলেম সলভ করতে দেওয়া হবে। সাধারণত ইজি মিড লেভেলের মধ্যেই থাকে, এবং মিড লেভেলেরও মানে নিচু অবস্থায় থাকে। খুব কঠিন মিড গুলো দেয় না, মানে মিডের মধ্যেও তো একটু ভ্যারিয়েশন আছে, কঠিন গুলো দেওয়া হয় না সাধারণত। তো এই ধরনের 2টা প্রবলেম দেওয়া হবে। আপনার কাছে 45 মিনিটের মতো সময় থাকবে, মানে টোটাল ইন্টারভিউটা হয় 1 ঘন্টা সময়। প্রথম 10-15 মিনিট একটু আলোচনা হয়, তারপরে 2টা প্রবলেম দেওয়া হয়, যেটার জন্য আপনি টোটাল 45 মিনিট সময় পাচ্ছেন। আহ কোনো কোনো কেসে আপনি হয়তো বা 1-2 মিনিট এক্সট্রা টাইম চেয়ে নিতে পারেন, সেটা ইন্টারভিউয়ার অ্যালাউ করে, বেশিরভাগ ক্ষেত্রেই করে। যদি এমন হয় যে আপনি হ্যাঁ প্রবলেমটা একদম সলিউশনের খুব কাছাকাছি, বাট 1টা 2টা কেস মিস করছেন, আপনি 2 মিনিট সময় চেয়ে নিলেন ইন্টারভিউর কাছ থেকে, সেটা অ্যালাউ করবে। সেটা যদি পাস করেন, তারপরে আসে যে টেকনিক্যাল ইন্টারভিউ 2। সেখানে আপনাকে একটা প্রজেক্ট দিয়ে দেওয়া হবে, যে প্রজেক্টটা আপনি 1 সপ্তাহের মধ্যে ডেভেলপ করে সাবমিট করতে হবে। এবং আহ, সেই সাবমিশনটার পর একটা ইন্টারভিউ হয়, যেটা কিনা আপনি 12 ঘন্টা আগে, মানে আপনি যখন ফাইনালি সাবমিট করছেন তার 12 ঘন্টা পরের যে কোনো একটা স্লট আপনি বুক করতে পারবেন। তবে 7 দিনের মধ্যে হওয়া লাগবে, টোটাল টাইমটা 7 দিনের মধ্যে হওয়া লাগবে। তো 12 ঘন্টা পরের যে কোনো একটা টাইম আপনি বুক করলেন, যে আমি সেকেন্ড ইন্টারভিউ দিব ওই টাইমে। সেখানে আপনার প্রজেক্টের উপরে বেশ কিছু প্রশ্ন করা হয়, প্রজেক্টটা যে আপনি করেছেন, বা এখানে আরো কোনো ইম্প্রোভাইজেশন করা যেত কিনা, বা এখানে হয়তো বা আপনাকে ফিচারের কোনো একটা কাস্টমাইজেশন বললো। তো যদি সেইটা না চেয়ে আমি ওইটা না চেয়ে ওইটা চাইতাম, তো সেক্ষেত্রে আপনি কি করতেন, এরকম কিছু প্রশ্ন করা হয়। সেখানে আপনার আসলে ফ্লাটার স্কিলটা দেখা হবে। এটা সবার ক্ষেত্রেই সেম প্রসেসটাই হবে একদম, শুধুমাত্র এই লাস্ট টেকনিক্যাল ইন্টারভিউ 2 যেটা, সেখানে এসে আপনার ফ্লাটার স্কিল, বা যদি মার্নের হন মার্নের স্কিল, যদি পিএইচপি হন পিএইচপি স্কিল, জাভার হলে জাভার স্কিল, সেটা যাচাই করা হয় ওই স্টেপে এসে। তার আগ পর্যন্ত শুধুমাত্র কোডিং ইন্টারভিউর উপরেই 2টা হয়। ঠিক আছে, এখানে আর তেমন নাই। আচ্ছা, একজন ভাইয়া হ্যান্ড রেজ করেছেন, রাহুল দেব সাহা, প্লিজ। হ্যালো। জি। হ্যাঁ, ভাইয়া যে হচ্ছে একটু আগে আপনি একটা কথা বললেন যে আহ, আমাদেরকে প্রশ্ন করা হলে আমরা যদি কোনো প্রশ্ন না পাই, তো আপনি বলেন যে ঘুরিয়ে পেঁচিয়ে বলার কোনো দরকার নাই, হুম, না বলে। হুম। তো এই নাটা কি কিভাবে বলবো যে হচ্ছে জানা নেই বা এরকম ভাবে কি? হ্যাঁ, অবশ্যই, যে আমি আমি এই রিলেটেড কোনো কাজ করিনি, বা এই টার্মটা আমি আগে শুনিনি বা ইউজ করিনি কখনো। আপনি যে ধরনের কোশ্চেনটা হয় আর কি, সেই রিলেটেড আপনি এটা অ্যান্সারটা করতে পারেন, যে সরি আমি এই টার্মটা নিয়ে পরিচিত না, বা এই টার্মটার সাথে পরিচিত না। ঠিক আছে, বা আমি এটা কখনো ইউজ করি নাই। যেমন ধরেন আপনি লারাভেলে ক্রাউড অপারেশন শিখেছেন, ইভেন্ট লিসেনার নিয়ে হয়তো কাজ করেন নাই। তো আপনি বললেন যে সরি আমি ইভেন্ট লিসেনার নিয়ে কোনো প্রজেক্টের, আমি হয়তো থিওরিটিক্যাল জানি, আহ, খুব বেশি না তাও। আর আমি রিয়েল লাইফে কোনো প্রজেক্টের মধ্যে ইভেন্ট লিসেনার নিয়ে কাজ করার সুযোগ হয়নি, যার কারণে এটা নিয়ে খুব গভীর নলেজ নেই। আপনি সেটা শেয়ার করতে পারেন, এবং এটা খুবই ভালোভাবেই যাবে। ঠিক আছে, কিন্তু যদি আপনি জানেন না, সেটাকে আপনি জোড়াতালি দিয়ে অন্যভাবে অ্যান্সার করার চেষ্টা করছেন, ইন্টারভিউয়ার তো বুঝতে পারছে যে আপনি আসলে না জানা একটা কোশ্চেনের অ্যান্সার করছেন ভুল ভাবে, সেইটা ওরা নেগেটিভলি ভাবে নিবে। এবং আপনি নিজের ক্ষেত্রেও চিন্তা করেন, আপনি যখন কারো কাছ থেকে শুনছেন, একটা কথা মনোযোগ দিয়ে শুনছেন, কিন্তু আপনি জানেন সে ভুল বলছে, আপনার মনে মনে কিন্তু একটু হাসিও পাবে, যে সে জানে না জিনিসটা, কিন্তু সে একটা আমারে বোঝানোর চেষ্টা করছে। তা আপনি তো জানেন, তো সেই জায়গায় একটা ভুল শুনলে আপনার কাছে খারাপ লাগবেই ব্যাপারটা। হ্যাঁ, তারপর আরেকটা প্রশ্ন ছিল যে হচ্ছে জি। যে যেমন ধরেন আমার যে ইন্টারভিউটা নিবে, তো আমি তো জানি না সে কোন ধর্মের, বা আমি কি দিয়ে ফার্স্টে শুরু করব, সালাম দিব না গুড মর্নিং বা হ্যালো, কি আমার দিয়ে মনে শুরু হয় করব? আমার মনে হয় এটা মেজর কোনো ফ্যাক্ট না। আপনি যেভাবে বলেন কোনো সমস্যা আচ্ছা হবে না। আপনি আচ্ছা যদি বাংলাদেশে ইন্টারভিউ দেন, সাধারণত সালাম দেওয়া হবে, আর বাইরে হলে ওই আচ্ছা গুড মর্নিং গুড ইভিনিং। বিশেষ করে তার টাইম জোনটা আপনি জেনে যদি বলতে পারেন, সেটা বেটার হয়। যেমন আমি এখন শেয়ার করি, আমার আজকে দেরি হওয়ার পেছনে একটা রিজন হচ্ছে, আমি আজকে একটা কোডিং ইন্টারভিউতে পার্টিসিপেট করেছি, মানে ক্যান্ডিডেট হিসেবে। ঠিক আছে, মানে টপটালে একটা ইন্টারভিউ ছিল আমার, তো ইন্টারভিউতে পার্টিসিপেট করেছি, এবং আমি সৌরভের কথা শুনছিলাম সময়ই জানতে পারলাম ইউ আর হায়ার্ড। ঠিক আছে, তার মানে আমি আজকে একটা কোডিং ইন্টারভিউ ক্র্যাক করেছি বলতে পারেন। তো এখানে আচ্ছা। ইউএস বেসড সেই ক্লায়েন্টটা, তো তাকে কিন্তু আমি গুড মর্নিং দিয়ে শুরু করেছি, যদিও আমার এখানে ইভিনিং চলছে, এই আর কি। তো সেটা করতে পারেন। আর বাংলাদেশে হলে আপনি সালাম দিতে পারেন, কোনো সমস্যা নেই, অথবা আপনার রিলিজিয়ন অনুযায়ী আপনি তাকে সম্বোধন করতে পারেন। এটাকে আমার মনে হয় না কেউ নেগেটিভ ভাবে নিবে। ধন্যবাদ ভাইয়া।
মিনিমাম কতগুলো প্রবলেম সলভ করলে বুঝতে পারবো আমি কোডিং ইন্টারভিউ এর জন্য রেডি? আসলে সংখ্যাটা কোনো আহ, বিষয় না। আপনি এমনও হতে পারে মাত্র কেউ একজন 100টা প্রবলেম সলভ করেছে, সে 100 ধরনের প্রবলেম সলভ করেছে। আরেকজন হয়তোবা একই ধরনের 200টা প্রবলেম সলভ করেছে, বা মাত্র 5-6 ধরনের 200টা প্রবলেম সলভ করেছে। এটা আসলে স্কিলের ডিফারেন্সটা নিশ্চয়ই বুঝতে পারছেন আপনি নিজেই। আপনি চেষ্টা করেন কত বেশি টেকনিক শিখতে পারেন, আপনি কত বেশি আহ, যদি ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদমের কথা বলি, কতগুলো ডেটা স্ট্রাকচার আপনি আয়ত্ত করতে পেরেছেন, কতগুলো অ্যালগোরিদম আপনি আয়ত্ত করতে পেরেছেন, সেটার উপর ডিপেন্ড করে। আর প্র্যাকটিস করার জন্য আপনি ধরেন যে একটা নতুন টেকনিক আজকে শিখলেন, সেই টেকনিকের উপরে 2-3টা প্রবলেম আপনি খুঁজে বের করেন, পরপর করার চেষ্টা করেন, বা একদিন 2 দিন গ্যাপে গ্যাপে ওই টেকনিকের প্রবলেম গুলোকে সলভ করার চেষ্টা করেন। তখন দেখবেন যে ওই জিনিসটা আপনার মাথায় চলে আসবে, এবং ফিউচারে যদি এই রিলেটেড প্রবলেম আসে, আপনি ওই প্রবলেমের ক্যারেক্টারটা বুঝতে পারবেন। ঠিক আছে, ওর ক্যারেক্টারিস্টিক্স দেখে আপনি ধরে ফেলতে পারবেন যে এটা অমুক টেকনিকের মধ্যে পড়েছে। ঠিক আছে, তো আসলে সংখ্যা দিয়ে কখনোই হয় না। আপনি আহ, মানে কত বেশি টপিক কভার করতে পেরেছেন সেটার উপর ডিপেন্ড করে। আর সবসময় আমি বলি যে চর্চা যত বেশি করবেন তত বেশি আপনার ব্রেন শার্প হবে। ঠিক আছে, এখানে কোনো এমনও বললে আমি এখন অ্যান্সার দিতে পারবো না যে কতক্ষণ সময় আপনি প্রবলেম সলভিং করলে আপনি একজন দক্ষ হতে পারবেন, সেটারও আসলে কোনো লিমিট নেই। যত বেশি করবেন তত বেশি দক্ষ হবেন। যদি আপনি জব হোল্ডার হয়ে থাকেন, পাশাপাশি এইসব চর্চা করছেন, তাহলে আপনি জবের পরে বাসায় এসে হয়তো বা ফ্যামিলিকে কিছুটা সময় দিলেন, 1-2 ঘন্টা সময় বের করেন যেখানে আপনি প্রতিদিনই একটু বসবেন প্রবলেম সলভিং নিয়ে। বাট কন্টিনিউয়েশনটা দরকার। ঠিক আছে, মানে আপনি যেন প্রগ্রেসটা একটা লিনিয়ার ওয়েতে থাকে। আপনি আজকে বসে 5টা সলভ করে ফেললেন, এরপরে 5 দিন খবর নাই, এটার তুলনায় আমার মনে হয় কম করে করলেও আপনি যদি প্রতিদিন করেন সেটা ভালো। আর কখনো কখনো এমন হয় যে একটা মিড লেভেলের প্রবলেমে আটকে আছেন বেশ কিছুদিন, আপনি ডিমোটিভেটেড হয়ে যাচ্ছেন, আপনি একটু এটাকে অফ রাখেন, অফ রেখে অন্য 2-1টা প্রবলেম একটু সলভ করে নেন, যেন আপনার আবার সেই মানে স্পিরিটটা ফিরে আসে। তারপরে আপনি আবার এই প্রবলেমটাকে আরেকভাবে ট্রাই করতে পারেন। আর খুব বেশি সময় আটকে থাকার পর, মানে আমি শুরুতেই বলবো না কখনো হিন্ট দেখেন বা অন্যের সলিউশন দেখেন, এটা শুরুতে কখনো করবেন না। যদিও দেখলে আপনি সলভ করে ফেলতে পারবেন, বা হয়তো মাথায় চলে আসবে ও আচ্ছা এটা এইভাবে করেছে। কিন্তু আপনি যে চিন্তাটা করছেন না, যতক্ষণ আপনি ভাবছেন যে এই প্রবলেমটা সলিউশনটা কি হতে পারে, এই প্রত্যেকটা ভাবনা আপনাকে নতুন কিছু জিনিস শেখাচ্ছে, আপনি বুঝতে পারবেন না এই জিনিসটা। আমি খুব সামান্য জিনিসগুলো নিয়েও, যেমন আমাকে শুধুমাত্র জিসিডি করতে বলা হয়েছিল, ঠিক আছে, আমি জিসিডি কে কিভাবে করবো এটা নিয়ে আমি সপ্তাহের উপরে কাটিয়ে দিয়েছি আমার ভার্সিটি লাইফে, আমার মনে আছে। ঠিক আছে, আমার এক বড় ভাইয়া দিয়েছে, দিয়ে বলছে যে জিসিডির একটা সুন্দর ওয়ে আছে, সেটা আসলে রিকার্সিভ ফাংশন আমাকে সে শিখাবে। ঠিক আছে, তার আগ মুহূর্তে আমাকে বলেছে এটা একটা সুন্দর ওয়ে আছে, বাট আমি তোমাকে তোমার কাছ থেকে দেখতে চাই যদি তুমি নিজের জ্ঞান দিয়ে কোনোভাবে জিসিডি বের করতে পারবে না, গসাগু যেটাকে বলে। ঠিক আছে, তো এইটাকে আমি জোড়াতালি মেরে মেরে ওই লুপ চালিয়ে এইভাবে ওভাবে অনেক হিসাব নিকাশ করে 1 সপ্তাহ সময় লাগিয়েছি ওই জিসিডি বের করার জন্য। বাট আমি কিন্তু চাইলেই হয়তো নেটে একটু সার্চ করলে আমি এটার অ্যান্সার পেয়ে যেতাম। কিন্তু এই যে আমি এই মানে সলিউশনটা বের করার জন্য যে ভাবলাম, এই ভাবনাটা আপনাকে অনেক কিছু শেখাবে। ঠিক আছে, তো শুরুতে আপনি কখনো হিন্ট দেখে ফেলবেন না, সলিউশন দেখে ফেলবেন না। চেষ্টা করেন একটু ভাবনার মানে পেছনে একটু সময় বেশি দিতে। আপনি হয়তো এখন প্রবলেম সলভিং এ বসেছেন, পরে অন্য কিছু করছেন না, খাচ্ছেন, ঘুমাতে যাচ্ছেন বা খেলতে যাচ্ছেন, মাথায় এটা তো আছে, আপনি একটু ভাবতে থাকেন এটাকে আর কি কি ভাবে করা যেতে পারে, যে এটার সলিউশনটার দিকে আরেকটু আগানো যায়। এই ভাবনাগুলো আপনাকে শেখাবে। ঠিক আছে, তো আপনি কখনো সংখ্যা দিয়ে না, আপনি শুধুমাত্র কত টেকনিক শিখতে পারেন তার উপরে জোর দেবেন আর কি। আচ্ছা, ফ্রেশারদের জন্য জব ফাইন্ড করার জন্য কোনো টিপস? ডাজ ফ্রেশার গেট হায়ার্ড বাই ইন্টারনাল রেফারেন্স ইন মোস্ট কেসেস? হ্যাঁ, ফ্রেশারদের ক্ষেত্রে কিছু কিছু কোম্পানি আছে একদম জব পোস্ট করার সাথে সাথে মেনশনই করে দেয় ফ্রেশাররা অ্যাপ্লাই করতে পারবে, তার মানে ওখানে ফ্রেশারদেরকেও নেওয়া হবে। হয়তোবা সেখানে কিছু শেখার স্কোপ আছে, হয়তোবা ফ্রেশারদেরকে নেওয়া হচ্ছে কিছু কম খরচে শুরু করার জন্য, পরবর্তীতে তাদেরকে শিখিয়ে হয়তো স্যালারি ইনক্রিজ করবে, এমন অনেক রিজনে হতে পারে ফ্রেশারদেরকে ওরা নেয়। আপনাদের মনে হয় ওই ধরনের জবগুলোতে অ্যাপ্লাই করা উচিত। আর কিছু ক্ষেত্রে যেমন আচ্ছা আমি কোম্পানির নাম না বলি, কিছু কোম্পানি আছে যারা কিনা একেবারে বলেই যে আমি এখন ফ্রেশারকেই হায়ার করবো, হয়তো 10 জন ফ্রেশার নিবে, 15 জন ফ্রেশারকেই নিবে, তাদেরকে ওরা ট্রেন আপ করবে করে একদম হয়তো লং রানে তাদেরকে নিয়ে আগাবে। ওরকম প্ল্যান করে মানে ফ্রেশারদেরকে নিবে বলেই জব সার্কুলার দেয়, ওগুলোতে অ্যাপ্লাই করলে আপনার জব পাওয়ার চান্স বেশি। কারণ যেগুলো পাবলিক প্ল্যাটফর্মের মধ্যে জব পোস্ট হয় সেখানে কিন্তু ফ্রেশাররা যদি অ্যাপ্লাই করে, ওখানে কিন্তু এক্সপিরিয়েন্সডরাও অ্যাপ্লাই করছে, তো একজন এক্সপিরিয়েন্সকে না নিয়ে ফ্রেশারকে কেন নেবে? ঠিক আছে, তো এখানে শুধুমাত্র একটাই আহ কারণ হতে পারে যে আমি একজন ফ্রেশার এক্সপিরিয়েন্সড কে বাদ দিয়ে ফ্রেশারকে নিব, হয়তো বা তাকে আমি কম খরচে পাবো।
কিন্তু সবসময় ওরা শুধুমাত্র খরচ বাঁচানোর চেষ্টা করে না, একটু খরচ বেশি দিয়ে হলেও যেন আমি কম সময়ে আমি একটা বেটার রেজাল্ট পাই সেটা সবসময় চেষ্টা করবে কোম্পানিগুলো। তো যার কারণে ফ্রেশারদেরকে প্রথমেই নিতে চায় না। তো ফ্রেশার হিসেবে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনার কিছু মানে জব ছাড়াই আপনি কিছু এক্সপিরিয়েন্স তৈরি করার চেষ্টা করেন। কিভাবে? আপনি কিছু প্রজেক্ট বানান। আপনি কয়েকটা প্রজেক্ট আপনি আপনার সিভিতে মেনশন করেন যে আমি এই রকম এরকম প্রজেক্টে কাজ করেছি, এটাতে যদি সেটা খুব ভালো প্রজেক্ট হয় খুবই ভালো, আর না হলেও মোটামুটি ক্লোন করা প্রজেক্টের মতো যদি হয়, যে মানে সেম ধরনের প্রজেক্ট অলরেডি এক্সিস্ট করে দুনিয়াতে, ঠিক আছে, আপনি সেম প্রজেক্টটাই আরেকটা নিজে বানিয়েছেন, তার মধ্যে থেকে খুব ভালো একটা প্রজেক্টকে আপনি গিটহাব বা বিট বাকেট বা গিটল্যাব যেখানে হোক পাবলিক রিপোজিটরি হিসেবে রাখেন, এবং সেগুলোকে আপনি মেনশন করেন আপনার সিভির মধ্যে যে আমি এই এই প্রজেক্টে কাজ করেছি বা আমি নিজে বানিয়েছি এই ধরনের কিছু প্রজেক্ট। এটার যদি সম্ভব হয় আপনি একটা হোস্টিং সার্ভার যদি কিনে আপনি সেখানে ডিপ্লয় করে রাখতে পারেন, এবং সেখানে আপনি মেনশন করেন যে আমি এই প্রজেক্ট গুলো করেছি, এবং সেটার লাইভ লিঙ্ক এখানে আপনি চাইলে এখানে গিয়ে দেখতে পারেন, এখানকার একটা ক্রেডেনশিয়াল আপনি শেয়ার করে দিতে পারেন সিভির মধ্যে। এবং আপনি গিটহাবের সোর্স কোডের যে লিঙ্কটা সেটা দিয়ে দিলেন, তাহলে কি হলো, আহ, মানে একজন ফ্রেশার আপনি, কিন্তু আপনার অলরেডি প্রজেক্ট করার এক্সপিরিয়েন্স আছে, তার মানে আপনাকে দিয়ে আমি প্রথম দিন থেকে কাজ করাতে পারবো। আপনাকে শিখিয়ে নেওয়ার যে সময়টা সেই সময়টা আপনার পেছনে ব্যয় করতে হবে না। এখানে কিন্তু আপনি 8-10 জন ফ্রেশারের থেকে আলাদা হয়ে গেলেন। তো এভাবে আপনি আমার মনে হয় ওই জব ফিল্ডে একটু এগিয়ে আসতে পারেন। আচ্ছা ভাইয়া, অন টাইম প্রবলেম সলভ করার সময় কি এআই চ্যাট জিপিটি ইউজ করা যাবে? আচ্ছা, এটা এটা কখনকার কথা বলছেন? অনলাইন যেসব কোড গুলো সেগুলোর ক্ষেত্রে, মানে অনলাইন যে কোডিং ইন্টারভিউ হয় সেগুলোর ক্ষেত্রে? সেখানে যদি এমন হয় যে, যেমন ধরুন অনলাইন কোডিং টেস্ট দিয়েছে কিন্তু এটা ওয়ান টু ওয়ান না, কোনো একটা প্ল্যাটফর্মে আপনাকে পার্টিসিপেট করতে বলা হচ্ছে, সেই ক্ষেত্রে হয়তো আপনি যা ইচ্ছা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এবং অবশ্যই আপনি ইনস্ট্রাকশন যে ফার্স্ট পেজে হয়তো একটা ইনস্ট্রাকশন দিয়ে দেয়, সেখানে যেগুলো বলা আছে সেগুলো ফলো করবেন। আর এর বাইরে আপনি যদি ইউজ করেন হয়তো বা কেউ দেখছে না, ঠিক আছে। কিন্তু যদি ইনস্ট্রাকশনে বলা থাকে যে আপনি কোনো অনলাইন রিসোর্স এর হেল্প নিতে পারবেন না, তাহলে অবশ্যই আপনি চ্যাট জিপিটি ইউজ করবেন না। কারণ হচ্ছে এটা একটা সিক্রেট আমি বলে রাখি, যেমন ধরুন কিছু প্ল্যাটফর্ম আছে যে প্ল্যাটফর্ম গুলো আপনার অ্যাক্টিভিটি ট্র্যাক করে, ঠিক আছে। আপনি আপনার এই যে ট্যাবের মধ্যে আপনি ইয়েটাকে ইন্টারভিউর এনভায়রনমেন্টটাতে যে ঢুকেছেন, সেখান থেকে আপনি কতবার বেরিয়েছেন, বাইরে গিয়েছেন, বা অন্য ট্যাবে কতক্ষণ সময় কাটিয়েছেন তারপর আবার ব্যাক করেছেন, এখান থেকে কতক্ষণ আপনি বাইরে ছিলেন, এগুলো ট্র্যাক করে। এছাড়াও আরো অনেক কিছু আছে, যেমন কোড পেস্ট করার যে পেস্ট হয়েছে কিনা, যে অন্য জায়গা থেকে আপনি কপি করে এনে হয়তো একটা কোড পেস্ট করেছেন, সেটাও হতে পারে। অথবা আপনি যদি দেখেও টাইপ করেন, এগুলোকেও অনেক সময় জাজ করা যায় যে এই সেম ধরনের কোডটা বা এটার কত পার্সেন্ট আমরা অনলাইনে ম্যাচ পাচ্ছি, সেগুলোও দেখা যায়। অনেক রকম প্ল্যাটফর্ম আছে এই ধরনের। তো কিছু কিছু প্ল্যাটফর্ম, আমি সবগুলো সবার কথা বলবো না, অনেকে অনেক সহজ শিথিল ভাবে রাখে, কিন্তু কিছু প্ল্যাটফর্ম আছে এই ব্যাপারগুলোকে খুব স্ট্রংলি দেখে। এখানে যদি কোনো রকম চিটিং দেখে, সাথে সাথে কিন্তু আপনাকে ওই ধাপ থেকে বাদ দিয়ে দিবে। আর যদি এটা ওয়ান টু ওয়ান হয়, সেই ক্ষেত্রে অবশ্যই আপনি পারমিশন নিয়ে নিতে পারেন এবং তাকে জিজ্ঞেস করতে পারেন যে আমি কি অনলাইন হেল্প নিতে পারবো কিনা। ঠিক আছে, যে আপনি একটা কোনো প্রবলেম আপনাকে দিয়েছে, প্রবলেমে হয়তো একটা সিনট্যাক্স আপনি ভুলে গেছেন, বা ধরেন একটা ফাংশন আপনার একটু হেল্প নেওয়া দরকার, সেটা আপনি তার কাছ থেকে পারমিশন নিয়ে আপনি যান। আপনি, আমার মনে হয় যদি পারমিশন থাকে সেক্ষেত্রে কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে না। ডিফারেন্ট কোম্পানিতে টেকনিক্যাল ইন্টারভিউ এর সময় সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ডেটাবেস, সিস্টেম ডিজাইন এইসব জায়গা থেকে কেমন কোয়েশ্চেন আসতে পারে? আমি কিভাবে এইসব টপিকের প্রিপারেশন নিব? আচ্ছা, এটা আহ, আমি একটু আগে অবশ্য শেয়ার করেছি, এই সবগুলো জিনিসের উপরেই কোয়েশ্চেন আসতে পারে, এবং সেটা সব কোম্পানিতে সবসময় দিবে তা না। অনেক সময় শুধুমাত্র কোডিং ইন্টারভিউ হয়, অনেক সময় সিস্টেম ডিজাইনের উপরে আসে, ডেটাবেজের উপরে আসে। এটা আসলে আপনার এক্সপিরিয়েন্সের উপর, আপনি নিশ্চয়ই ডেটাবেজ নিয়ে বহুদিন যাবত কাজ করেছেন, তো সেই জন্য আপনাকে ডেটাবেজের উপর প্রশ্ন করছে। একদম ফ্রেশার সেক্ষেত্রে একদম বেসিক লেভেলের কিছুই জিজ্ঞেস করবে, খুব গভীর কিছু জিজ্ঞেস করবে না, ঠিক আছে। আহ আর সেগুলো আপনার আসলে শিখে নিতে হবে, সেটা যেভাবে পারেন। আপনি অনলাইনে তো শেখার জিনিসের অভাব নাই, ডকুমেন্টেশন থেকে পড়তে পারেন, সিস্টেম ডিজাইনও আপনি ওখান থেকে পড়তে পারেন, কিন্তু এটা আসলে খুব বেশি প্র্যাকটিসের বিষয় না। আপনাকে একটু জাস্ট অ্যানালিটিক্যাল মেন্টালিটি নিয়ে করতে হবে। ধরেন আপনাকে বললো একটা চ্যাট অ্যাপ্লিকেশন বানায় দাও আমাকে, তা আপনি ধাপ ধাপ বানানো শুরু করলেন। অথবা ধরেন আপনার কাছ থেকে শুধুমাত্র আইডিয়াটা জানতে চাইলো যে একটা চ্যাট অ্যাপ্লিকেশন বানাতে গেলে তোমাকে যদি দেওয়া হয় তুমি কি করবা, তো আপনি ওয়েব সকেট হাবি যাবি অনেক কিছু বলে ফেলেন যে আমার এই জিনিস লাগবে।
তো এর চেয়ে বেটার না আপনি আরেকটু রিকোয়ারমেন্টটা ক্লিয়ার করে নেন ইন্টারভিউয়ারের কাছ থেকে, যে চ্যাট অ্যাপ্লিকেশন যে বানাবো এটা কি ওয়ান টু ওয়ান চ্যাটিং হবে নাকি গ্রুপের চ্যাটিং আছে, এখানে কি ইমোজি সাপোর্ট থাকবে, এখানে কি ফাইল শেয়ারিং থাকবে, এবং কেন জিজ্ঞেস করছেন সেটাকেও আপনি আরেকটু এক্সপ্লেন করেন। এই জিনিসটাকে কিন্তু ওরা খুবই পজিটিভলি নেবে। ঠিক আছে, তার মানে হচ্ছে আপনি হয়তোবা বড় ধরনের সফটওয়্যারে কাজ করার অভিজ্ঞতা আছে, যার কারণে কোনো একটা প্রজেক্টে কাজ করতে গেলে কি কি ডিফিকাল্টিস ফেস করতে পারেন, আপনি সেই ধরনের কিছু নলেজ আছে, যার কারণে আপনি আহ আনুষঙ্গিক আরো বিষয়গুলো নিয়ে আলোচনা করছেন। তো এটা একটা ভালো দিক, আপনি যদি জেনে নেন আরো কিছু রিকোয়ারমেন্ট, এমনকি প্রবলেম সলভ করতে দিলেও, ধরেন আপনাকে সামনাসামনি একজন একটা প্রবলেম সলভ করতে দিলেও সেখানে হয়তোবা বললো যে একটা এর উপর ইটারেশন রিলেটেড কিছু একটা কাজ আছে, এখন এই অ্যারের সাইজ মেনশন করা নাই যে অ্যারেতে ম্যাক্সিমাম কত ইনপুট আসতে পারে, তো সেটা আপনি কিন্তু জিজ্ঞেস করে নেওয়াটা উচিত হবে। কারণ এমনও হতে পারে তার উপরে এন স্কোয়ার লুপ চালাচ্ছেন আর অ্যারের সাইজ হচ্ছে 10⁸ 8, তো 10⁸8 এর উপরে যদি এন স্কোয়ার চলে সেটা তো আসলে এখন একটা ভালো সলিউশন হবে না, প্রচুর টাইম নিবে আপনার এটা রান করতেই। তো সেটা তখন আপনার হয়তো বা কোনো সেকেন্ডারি ওয়ে খুঁজতে হবে যে কিভাবে এটাকে আরো একটু অপটিমালি চালানো যায়, এন স্কোয়ার লুপ ওর উপরে চালানো যাবে না। তো এই সাইজের ব্যাপারগুলো আপনি তখন জিজ্ঞেস করে নিতে পারেন। তো এটা আসলে প্র্যাকটিসের ব্যাপার, এবং আপনি নিজে থেকে ভেবে ওই মুহূর্তে ডিসিশন নেওয়ার বিষয় আর কি। আচ্ছা, আচ্ছা, লিড কোড প্রবলেম কি আমার প্র্যাকটিস করতেই হবে কিনা সফটওয়্যার ডেভেলপার টেকনিক্যাল ইন্টারভিউর জন্য? আচ্ছা, টপটালে। আচ্ছা, if yes, what type of questions involved in the data structure algorithm are problems usually easy, medium or both? আচ্ছা, ঠিক আছে, আপনাকে লিড কোডে করতেই হবে এমন কোনো কথা না, কিন্তু যদি আপনি প্র্যাকটিস করতে চান তাহলে এরকম কোনো একটা প্ল্যাটফর্মে গেলেই তো আপনি অনেক বেশি প্রবলেম পাবেন যেখানে আপনি প্র্যাকটিস করতে পারেন। এমনকি লিড কোডে কিন্তু, আমরা কেন লিড কোডে সবসময় যাই, এমন তো অনেক প্ল্যাটফর্ম আছে, ঠিক আছে, লিড কোড, হ্যাকার র্যাঙ্ক বা এই ধরনের কিছু প্ল্যাটফর্ম আছে, ইন্টারভিউ বিট, এগুলোতে আসলে রিয়েল লাইফ রিয়েল যেসব ইন্টারভিউতে আসা যে প্রবলেম গুলো, সাধারণত ওই প্রবলেম গুলোকে এখানে লিস্টেড করা হয়, এবং রিপিটেড প্রবলেমের সংখ্যা কম। ঠিক আছে, তো আপনি যদি এখানে 10টা প্রবলেম করেন তার মানে হচ্ছে 10টা 10 রকমের প্রবলেম আপনি সলভ করেছেন। এটা মোটামুটি আশা করা যায়। আপনি যদি আহ, আমার মনে হয় প্রিমিয়াম হওয়া লাগে, আপনি যদি লিড করে প্রিমিয়াম হন সেক্ষেত্রে আপনি গুগলের ইন্টারভিউতে আসা প্রবলেম গুলো আপনি দেখতে পারবেন, আপনি অ্যামাজনের ইন্টারভিউতে আসা প্রবলেম গুলো দেখতে পারবেন। ঠিক আছে, এইভাবে একদম ক্যাটাগরাইজ করে আপনাকে দেখাবে যে গুগলের ইন্টারভিউতে এই প্রবলেম গুলো এসছে। তো সেটা থেকে আপনার যদি প্র্যাকটিস থাকে তো নিঃসন্দেহে ভালো, কিন্তু যদি নাও থাকে, আপনার যদি অন্যভাবেও প্রবলেম সলভিং আপনি শিখে থাকেন, বা আপনার যদি ওইরকম চর্চা করার কোনো সুযোগ থাকে যে আপনি রিয়েল লাইফ প্রবলেম ফেস করতে করতে আপনি অনেক কিছু শিখেছেন, ডেটা স্ট্রাকচার অ্যালগরিদম থিওরিটিক্যালি জানেন, পাশাপাশি রিয়েল লাইফে এগুলো ইমপ্লিমেন্ট করেছেন, তো সেখান থেকেও আপনার শেখা হতে পারে। ডেটা স্ট্রাকচার অ্যালগরিদম টপটালের জন্য স্পেসিফিক ভাবে যদি বলি, হ্যাঁ, ডেটা স্ট্রাকচার অ্যালগরিদম খুবই বেসিক লেভেলে কিছু ডেটা স্ট্রাকচারের উপরে কিছু প্রবলেম থাকতে পারে, আর অবশ্যই সেটা ইজি মিডিয়ামের উপরে না, ইজির উপরে একটা দেওয়া হয়, আর জাস্ট একটু ডিফিকাল্ট ইজি। ঠিক আছে, মানে আমি মিডিয়ামও বলবো না, ডিফিকাল্ট ইজি, জাস্ট ইজির মধ্যে একটু হয়তো বা একটা ডেটা স্ট্রাকচার, ধরেন যে একটা স্ট্যাক কিউ ঢুকে গেছে, আপনি হয়তো স্ট্যাক কিউ ছাড়াও করতে পারবেন, কিন্তু স্ট্যাক কিউটা ইউজ করলে একটু সহজ হয়ে যাবে, বা সলিউশনটা আর একটু তাড়াতাড়ি হবে। ঠিক আছে, তো এই ধরনের কিছু বেসিক জিনিসের ধারণা থাকলে হয়ে যাবে। আচ্ছা, ক্যামেরা ওপেন রাখতে হয় রেকর্ড করে, এটা কি অ্যান্সার দিয়েছেন না আমাকে কোশ্চেন করেছেন আমি জানি না। হ্যাঁ, এটা ক্যামেরা ওপেন রাখতে হয় টপটালে, ক্যামেরা অবশ্যই ওপেন রাখতে হবে, স্ক্রিন শেয়ার রাখতে হবে, এবং পুরো ইন্টারভিউ রেকর্ড হবে, এবং সেই রেকর্ডটা 90 দিন পর্যন্ত স্টোর করা হয়। এটা কিউএ পারপাসে করা হয়, তার মানে ইন্টারভিউ যে আপনি পার্টিসিপেট করেছেন সেই ইন্টারভিউটাতে আপনাকে রিজেক্ট করা হলো ফর এক্সাম্পল, তো আপনি ক্লেম করতেই পারেন যে আমি ভালো ইন্টারভিউ দিয়েছি, তাহলে কেন রিজেক্ট করা হলো। তো সেই জন্য ভিডিওটা হচ্ছে একটা রেফারেন্স হিসেবে রাখা হয়, কোনো কারণে যদি এই ধরনের কোনো অকারেন্স ঘটে তো সেটাকে রেফারেন্স হিসেবে ব্যবহার করা হয়। আর তাছাড়া কিউএ হয়, যেমন আমি একজন স্ক্রিনার হিসেবে যখন একটা ইন্টারভিউ নিচ্ছি, আমার সেই ইন্টারভিউর ভিডিওটা একটা কিউএ টিম দেখে যে আমি ঠিকঠাক ভাবে নিলাম কিনা, আমি তার সাথে কোনো রকম মিসবিহেভ করলাম কিনা, মানে এটা আমার একটা কিউএ হয়। তো সেই জন্য এটা রেকর্ড করা হয়। সিভি ওর রিজুমি হুইচ ওয়ান ইজ গুড? আচ্ছা, সিভি এবং রিজুমির মধ্যে মেজর ডিফারেন্স হচ্ছে যে সিভিটা একটু বড় হয়, রিজুমিটা হচ্ছে টু দা স্পেসিফিক, যে মনে করেন আপনি আপনার পিএইচপি নলেজ আছে, আপনার অ্যান্ড্রয়েড নলেজ আছে, জাভা নলেজ আছে, আপনি এখন একটা যখন পিএইচপি জবের জন্য অ্যাপ্লাই করছেন, তো সেক্ষেত্রে আপনার রিজুমেতে হাইলাইটেড হবে শুধুমাত্র পিএইচপি রিলেটেড যত রকম কাজ করেছেন সেগুলো। সাধারণত এক্সপিরিয়েন্সড যারা, যাদের কিছু জব করার এক্সপিরিয়েন্স আছে এবং অনেক রকমের স্কিলস আছে, তারাই রিজুমি বানায়, এবং রিজুমি গুলো সাধারণত শর্ট হয় এবং টু দা পয়েন্ট। ঠিক আছে, আমি আমার যেই ধরনের জবে অ্যাপ্লাই করছি সেই জবে আহ দরকারি যেসব স্কিল গুলো আমার মধ্যে আছে সেগুলোকে মেনশন করেই সাধারণত রিজিউমিটা বানানো হয়। আমার হয়তো বা আরো অনেক রকমের স্কিল আছে, সেগুলো এখানে দরকার নেই।
কিন্তু ধরেন আমি মাত্র ফ্রেশার, আমি ইউনিভার্সিটি থেকে মাত্র পাশ করে বেরিয়েছি, আমার কিন্তু এত রকমের স্কিল থাকবে না। খুবই স্বাভাবিক, অনেক স্কিল থাকবে না, অনেক এক্সপিরিয়েন্স কি একটাও হয়তো বা এক্সপিরিয়েন্স নাই তখন। তো সেই ক্ষেত্রে আমার রিজিউমে বানানোর সুযোগ নেই। তখন আমি হয়তো বা একটা কম্পিউটিং ক্লাবে প্রেসিডেন্ট ছিলাম, সেই ইনফরমেশনটা এখানে শেয়ার করতে পারি। আমি হয়তো কোন একটা সেমিনারে অ্যাটেন্ড করেছিলাম, বা একটা কোর্স করেছি, বা আমি কখনো একটা টিচার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কয়েকটা ক্লাস নিয়েছি, বা ধরেন আহ এই এই ধরনের যেসব স্কিল গুলো, এই সবগুলো এখানে মেনশন করা হয়। ঠিক আছে, কিন্তু আমি যখন এক্সপিরিয়েন্সড হয়ে যাব তখন কিন্তু আমার রিজিউমেতে ঘাটলে আপনি পাবেন না আমি কম্পিউটিং ক্লাবের প্রেসিডেন্ট ছিলাম, বাট আমি ছিলাম। ঠিক আছে, তো এই জিনিসটা আমার রিজিউমেতে দরকার নেই। আমি একটা জাভা জবে অ্যাপ্লাই করছি, আমি শুধুমাত্র আমার জাভা রিলেটেড যে সব জব গুলো করেছি সেগুলো মেনশন করব। আমি যেসব প্রজেক্টের মধ্যে জাভাকে আমি খুব বেশি ইউজ করেছি, বা আমি জাভা রিলেটেড কোনো প্রজেক্ট বানিয়েছি, জাভা দিয়ে কোনো প্রজেক্ট বানিয়েছি, সেগুলোকে মেনশন করব। এটা হচ্ছে রিজিউমে, দ্যাটস ইট। এটা এবং কখন করবেন সেটা আশা করি আপনি বুঝে গেছেন। আচ্ছা, গ্রাজুয়েশনের পর আহ, আমার মনে হয় আপনারা যদি হ্যান্ড রেজ করে বলেন আমার জন্য একটু ফাস্টার হয়, কারণ এখানে পড়ার সময়টা তো চুপচাপ থাকা লাগে। আচ্ছা, 5-6 বছরের আপনার একটা গ্যাপ হয়ে গেছে, এই ক্ষেত্রে কিভাবে ইন্টারভিউ বোর্ডে গ্যাপের সময়টা প্রপারলি বলা যেতে পারে? আচ্ছা, ভালো একটা কোয়েশ্চেন। আর আমাকে কি তখন ফ্রেশার হিসাবে নিবে, বা কিভাবে দেখবে ইন্টারভিউ বোর্ড? ঠিক আছে, তো এটা আসলে অনেক ক্ষেত্রে হয় যে অনেকের ক্যারিয়ার গ্যাপ বলে এটাকে। ক্যারিয়ার গ্যাপ অনেক কারণে হতে পারে। হতে পারে আপনি প্রথমে কিছু বছর চাকরি করেছেন, তারপরে আপনি একটা হায়ার স্টাডির জন্য বাইরে গেছেন, তারপরে এসে আবার আপনি চাকরিতে অ্যাপ্লাই করছেন, তো এখানে আপনার ক্যারিয়ার গ্যাপ হতে পারে। আবার অন্য প্রফেশনে চলে গেছেন, বা আপনার ফ্যামিলি ইস্যু ছিল, আপনি অন্যদিকে চলে গেছেন, ফিরে এসেছেন। এইবার আপনাকে ইন্টারভিউয়ার জিজ্ঞেস করবে যে আপনি এত বছর তাহলে কি করেছেন, বা কেন গ্যাপ গেছে। আপনি ট্রুলি সেটাকে অ্যান্সার করেন যে আমি এই এই কারণে এখানে আমার একটা গ্যাপ পড়েছে, এবং আমি আবার ওভারকাম করার জন্য আমি এই এই স্টেপস গুলো নিয়েছি। ঠিক আছে, যেমন ধরুন আপনি নিজে আবার কিছু প্রজেক্ট করেছেন। মানে ফ্রেশার হিসেবে তো অবশ্যই নেবে না, আপনার যেহেতু প্রিভিয়াস স্কিল আছে, এবং নতুন যেসব টপিক গুলো এই সময় ইন্ট্রোডিউস হয়েছে সেগুলো আপনি শিখেছেন, এবং কিছু হয়তো বা আপনার কোর্স সোর্স করার কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারেন। যে আমি ধরেন যে আপনি একজন মার্নস্টেক ডেভেলপার, আপনি বেশ কয়েক বছরের গ্যাপের পর আবার মার্নে ঢুকেছেন, এসে দেখলেন যে আপনার কোডিং স্ট্রাকচারে অনেক চেঞ্জ চলে এসেছে, ভার্সন অনেক আপগ্রেড হয়েছে, অনেক পুরাতন ফিচার নাই, নতুন অনেক কিছু ইন্ট্রোডিউস হয়েছে, খুবই স্বাভাবিক আপনাকে ফ্রেশার হিসাবেই মনে হবে। কিন্তু আপনার মার্নের স্কিল যেহেতু আছে, বা আপনার যেহেতু এক্সপিরিয়েন্স আছে, একেবারে ফ্রেশার না। তো সেক্ষেত্রে আপনি সেখান থেকে এই যে গ্যাপটা ওভারকাম করার জন্য কিছু স্টেপস অবশ্যই নিতে হবে, এবং সেটা কি নিয়েছেন সেটা আপনি তখন মেনশন করতে পারেন। যে হ্যাঁ, আমার এখানে 2 বছরের একটা গ্যাপ ছিল, এখন আমি আবার নতুন করে আবার এই স্ট্যাকে আসার পর আমি আবার নতুন করে ডকুমেন্টেশন পড়েছি, বা নতুন একটা কোর্স করেছি, বা আমি একটা নতুন প্রজেক্ট করেছি, ডকুমেন্টেশন থেকে আমি এই জিনিসগুলো পেয়েছি, বা নতুন ভার্সনে আমি যখন কাজ করতাম তখন এই জিনিসগুলো ছিল না, এখন আমি দেখলাম এই জিনিসগুলো ইন্ট্রোডিউস হয়েছে, এবং সেটা আমি আবার ইমপ্লিমেন্ট করে সেটা আমি আবার আয়ত্ত করে নিয়েছি। ঠিক আছে, তো এই ব্যাপারগুলোকে আপনার পজিটিভলি শেয়ার করতে পারেন। আর যে কারণে আপনি গ্যাপটা হয়েছে সেটা অবশ্যই মেনশন করেন, কোনো সমস্যা নেই, এটা নেগেটিভ ভাবে যাওয়ার কোনো ব্যাপার না, কারণ এটাই ট্রু, আপনি গ্যাপ দিয়েছেন আর কি। আহ, এখানে অনেক গ্যাপ পড়ে গেছে। আচ্ছা, সি প্লাস প্লাস ডেভেলপমেন্ট। আচ্ছা, সি প্লাস প্লাস, সিপি প্লাস ডেভেলপমেন্ট একসাথে চাইলে যাওয়া কি উচিত? একসাথে চালিয়ে যাওয়া কি উচিত? আচ্ছা, সিপি বলতে কি আপনি মানে কি বোঝাতে চাচ্ছেন? সিপি মানে কি, কোডিং প্র্যাকটিস এরকম কিছু, না কি লিখেছেন ডেভেলপমেন্টের সাথে? অ্যাকচুয়ালি হচ্ছে কম্পিটিটিভ প্রোগ্রামিংটা বুঝেছে। ও সরি সরি, কম্পিটিটিভ প্রোগ্রামিং, ওকে। একসাথে তো চালিয়ে যাওয়া তো কোনো ব্যাপার না, এটা অবশ্যই করা উচিত। আমি একজন বলি, আমার ভার্সিটির একজন বড় ভাইয়ের কথা। উনি ভার্সিটিতে, মানে ভার্সিটি থেকে বের হয়ে গেছেন আমরা যখন ঢুকেছি তারও 1 বছর আগে, 1-1.5 বছর আগে। তো ওনাকে দেখতাম আমরা যখন কোড শেফে কন্টেস্ট করতে, সরি, কোড ফোর্সেসে কন্টেস্ট করতে যেতাম, গিয়ে দেখতাম যে উনি আমাদের উপরেই আছে। ঠিক আছে, তো তখন কিন্তু উনি অলরেডি জব ফিল্ডে আছেন। তো উনি উনি তখনও প্র্যাকটিসের মধ্যেই ছিলেন। পরবর্তীতে উনি বাইরে আইএমও, যেটা ইমো, ইমোতে জব করেছেন বেশ কয়েক বছর, তারপর উনি মেটাতে জব করেছেন, এবং বর্তমানে গুগলে আছেন। ঠিক আছে, তো এই প্র্যাকটিসটা কিন্তু ওনাকে অনেক বেশি হেল্প করেছে। উনি কোড ফোর্সেসে আমার মনে হয় এখনো উনি পার্টিসিপেট করেন, যদিও উনি গুগলে আছেন, আর দরকার নেই। কিন্তু আমরা জানি যে আমার যখনই আমার ব্রেন কাজ করা বন্ধ করে দিবে, মার্কেটে আমাদের দাম শেষ। তো যতক্ষণ পর্যন্ত আপনি আপনাকে শার্প রাখতে পারেন, প্র্যাকটিস করাটা খুবই ভালো জিনিস। আপনি যদি এমন হয় যে আপনি কম্পিটিটিভ প্রোগ্রামের সাথে আগে থেকেও ছিলেন এবং কন্টিনিউ করতে চাচ্ছেন, আমার মনে হয় ডেভেলপমেন্টের পাশাপাশি আপনি ডেইলি একটা দুইটা প্রবলেম সলভ করেন, শুধুমাত্র চর্চাটা ধরে রাখার জন্য। তেমন কিছু না যে আপনাকে একদম খুব হার্ডলি করতে হবে।
আর শুধুমাত্র ইন্টারভিউ যদি ফেস করতে চান, তো ইন্টারভিউর আগ মুহূর্তে হয়তো বা একটু বেশি করতে পারেন। আচ্ছা, সিভিতে কি ধরনের প্রজেক্ট এক্সপেক্ট করে এমন কোনো ব্যাপার নাই। ফ্রেশারদের জন্য স্পেশালি বলা হচ্ছে, আপনি যে কোনো প্রজেক্ট করেন যেখানে একটু যদি অ্যাডভান্স টপিক ব্যবহার হয়ে থাকে ভালো, আর না হলেও চলবে। আপনি হয়তো সিম্পল ক্রাউড অপারেশনের উপরে কিছু করেছেন, ইটস ওকে। এটা আসলে কোনো ফিক্সড নিয়ম নাই। আপনি যত আপনার কোয়ালিটি দেখাতে পারেন সেটা হচ্ছে ভালো কথা। এখানে আপনি চেষ্টা করবেন আপনার কোডের কোয়ালিটি, আপনি হয়তো ক্লিন কোডিং বা ওয়েল অর্গানাইজড কোডিং স্ট্রাকচার সেগুলো ব্যবহার করতে পারেন আর কি। কিছু জিনিস, কিছু প্রিন্সিপালস আছে সেগুলোর উপর স্টাডি করেন, সেই রকম কিছু জিনিসের যদি ব্যবহার থাকে তাহলে ওরা খুব পজিটিভলি নেবে। আমি ইয়াহুর একটা ইন্টারভিউর এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারি। তো সেখানে মানে এটা আমি করেছি, জবটা করেছিলাম পরে। এটার ইন্টারভিউটা ছিল অনেকটা এরকম, আমাকে একটা বোর্ড গেম দেওয়া হয়েছে। ধরেন যে কি বলে টিকট্যাকটো গেম দেওয়া হয়েছে। একটা ক্লাস লেখা আছে যেটা কিনা টিকট্যাকটো গেমটার যেসব অ্যাকশন গুলো, যে প্লেয়ার ওয়ান একটা চালবে, প্লেয়ার টু একটা চালবে, এবং এটা হচ্ছে জাস্ট মানে চাল দেওয়া। আরেকটা অপশন হচ্ছে যে রেজাল্ট চেক করা, যে ম্যাচ করে দেখা, মানে যে এখন কোনো উইনিং সিচুয়েশনে আছি কি নাই। তো এটা হচ্ছে একটা গেম। আরেকটা হচ্ছে আমাদের বাংলাদেশে একটা গেম ছিল স্টার গেম। আপনারা এটাকে অন্য কোনো নামে চিনেন কিনা, চিপ স্টার গেম হয়তো বলতো। একটা বোর্ডের মধ্যে মানে কয়েন ফেলতে হয় উপর দিয়ে, চারটা যদি সেম লাইনে চলে আসে তাহলে হচ্ছে আপনি উইন করলেন। তো আপনাকে বলা হলো যে একটা গেম অলরেডি আছে, আমাকে একটা ক্লাস দিয়েছে, সেটার মধ্যে অলরেডি ওই টিকট্যাকটো গেম, টিকট্যাকটো কি না আমার এক্স্যাক্টলি মনে নাই, মানে কোন একটা বোর্ড গেম ছিল, সেটা আছে অলরেডি। এবার আপনাকে যদি স্টার গেমটা ইমপ্লিমেন্ট করতে বলে আপনি কি করবেন? ঠিক আছে, আপনি কি সেম ক্লাসকে মডিফাই করবেন, নাকি মানে দুইটা গেমকেই যেন সাপোর্ট করে এমন কিছু একটা করতে বলা হচ্ছে। তো এখানে কিন্তু আপনার অনেক রকমের অপশন আছে, আপনি চাইলে দুইটা ক্লাস বানিয়ে ফেলতে পারেন। কি আসলে একটা নোটিফিকেশন, আচ্ছা, চাইলে আপনি দুইটা ক্লাস বানাতে পারেন, দুইটা ক্লাস দুই ভাবে কাজ করবে। এবং আপনি এখানে আহ, আহ, মানে অনেক ভাবে করা যেতে পারে, যেটা বলছেন। আচ্ছা, তো এখানে আপনি চাইলে কিছু প্রিন্সিপালস ইমপ্লিমেন্ট করার সুযোগ আছে। ঠিক আছে, তো এখানে আমি যে ইমপ্লিমেন্টেশনে মানে আমি আহ, আমার লজিক যেভাবে এসছে ওভাবে আমি ইমপ্লিমেন্ট করেছি। এখানে একটা ইন্টারফেস ইন্ট্রোডিউস করেছি, দুইজন মানে দুইটা ক্লাস সেটাকে জাস্ট ইমপ্লিমেন্ট করে দিল, সেই ওয়েতে চলে গেছে। এটাকে কিন্তু আমি ক্লাসের ভিতরে আমি হয়তো দুইটা আলাদা আলাদা ফাংশন বানাতে পারতাম, আলাদা ক্লাস বানানো যেত, এবং প্রত্যেকটা ক্লাস ইন্ডিভিজুয়ালি রান করে। আমাকে যখন গেমটা বানাইতে হবে তখন হয়তোবা এই ক্লাসের অবজেক্ট অথবা ওই ক্লাসের অবজেক্ট, যেই গেমটা খেলতে চাই ওই ক্লাসের অবজেক্ট নিয়ে কাজ করবো, এভাবেও করা যেতে পারতো। তো সেটাকে অনেক ভাবে করা যায়। আপনি যদি এখানে ইমপ্লিমেন্ট করার সময় একটা মানে খুব ভালো রকমের একটা অ্যাডভান্স টপিক নিয়ে আপনি ইন্ট্রোডিউস করে দিতে পারেন, এবং নিশ্চয়ই ওরা এই ধরনের কিছু আমার কাছ থেকে জানতে চেয়েছিল। আমি যদি সেই ওয়েতে করতে পারি এবং কিছু ভালো জিনিস এখানে, ভালো একটা প্রিন্সিপালস এর ইউজ আছে, বা ধরেন একটা কি বলে, সলিড নামটা নিশ্চয়ই শুনেছেন। সলিড পাঁচটা প্রিন্সিপালের মিশ্রণ আর কি এখানে। তো এইগুলোর কোনো যদি ইউজ দেখাইতে পারেন, আপনি একটা ভালো ডিজাইন প্যাটার্ন দেখাইতে পারেন, তো এটাকে কিন্তু খুবই আহ, ভালো স্কিলফুল বলে মনে হবে। তো আপনি যে প্রজেক্টটা করছেন সেখানে যদি এরকম কিছু ইউজ করার সুযোগ থাকে, তাহলে তেমন কিছু ইউজ করে আপনি একটা প্রজেক্ট বানান এবং সেটা গিটহাবে রেখে দেন পাবলিক রিপোজিটরি হিসেবে। এটা অবশ্যই ভালোভাবে যাবে, কিন্তু প্রজেক্টটা কি ধরনের হবে সেটার কোনো নিয়ম নেই। আমার একটা ইন্টারভিউতে একটা প্রজেক্ট দিয়েছিল, হরোস্কোপ যেটাকে বলে, মানে জ্যোতিষশাস্ত্র। একটা র্যান্ডমলি জেনারেটেড একটা ইয়ে বানাতে হবে। কি বলে একটা ইয়ে, ওয়েব পেজের মধ্যে সবগুলো হরোস্কোপ গুলো আছে, আমি আমার হরোস্কোপটা সিলেক্ট করব এবং ইয়ারটা সিলেক্ট করবো। ধরেন 2024 আমি সিলেক্ট করলাম, এই 2024-এর কোন মাস বা কোন দিন আমার কেমন যাবে সেটা জেনারেট করে দেখাইতে হবে। এটা একটা র্যান্ডম নাম্বারের উপর ডিপেন্ড করে পাঁচ ছয়টা ভ্যালু। ধরেন যে আমার খুব খারাপ যাবে, খুব ভালো যাবে, আজকের দিনটা কেমন যাবে, ঠিক আছে, সেই অনুযায়ী কালার দিয়ে দেখাতে হবে। তো এটা একটা প্রজেক্ট করতে গিয়ে কিন্তু মানে মনে হচ্ছে খুব সহজ, কিন্তু এখানে অনেক বড় কমপ্লেক্স কিছু অপারেশন আছে এখানে। আপনার নেস্টেড অপারেশন অনেক আছে, যার কারণে কমপ্লেক্সিটি অনেক বেড়ে যায়। তো আপনি যদি খুব স্বাভাবিকভাবে মানে মানে হয়তোবা একদম ফ্রেশার একজন যেভাবে করবে সেভাবে যদি করেন, এখানে কমপ্লেক্সিটি অনেক হাই হবে। ঠিক আছে, এক বছরের ডেটা জেনারেট করতে আপনার প্রচুর টাইম লেগে যাবে। এখন যদি বলা হয় আপনার 10 বছরের জন্য ডেটা জেনারেট করতে, তাহলে তো সারছে বসে থাকা লাগবে। তো সেটাকে আপনি কিভাবে অপটিমাল ওয়েতে করতে পারেন, এই রিলেটেড কিছু স্টাডি আপনি করে হয়তোবা সেগুলো ইউজ করে একটা প্রজেক্ট বানাতে পারেন।
মানে সোজা কথা, আপনি খুব স্কিলফুল, আপনার অনেক কিছু নলেজ আছে, এগুলোকে দেখানোর জন্য আপনার মধ্যে, আপনার জানার মধ্যে যতটুকু বেস্ট করতে পারেন সেটাই আপনি করবেন। আর অন্য কারোর কোড নিয়ে নিয়ে নিন না সেই জন্য, আবার খুব বেশি স্কিল দেখানোর জন্য পরে নিজে ধরা খাবে।